আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। তবে করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক মহামারী যে পরিস্থিতি আমাদেরকে এক নজিরবিহীন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে এবং নতুন এক বাস্তবতায় আমরা ঢুকে গিয়েছি এরই মধ্যে, সেই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। কথা বলি সাম্প্রতিক এবং নানা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্লেষক, বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা যুক্ত হন তাদের অভিমত, ভাবনা এবং বিশ্লেষণ নিয়ে। আমরা যথারীতি আমাদের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে দ্বিতীয় ওয়েভ যেটির কথা বলা হচ্ছে এবং সেটি বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। বাংলাদেশেও আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে শনাক্তের হার বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবং বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন স্বাস্থ্যবিধি, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে, এই বিষয়ে তাগিদ রয়েছে। আমরা দেখছি যে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য এলেও কিছু কিছু ক্ষেত্রে এখনও অনেক কিছু নিয়ে কাজ করবার রয়ে গেছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে কয়েকজন অতিথি যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা পাচ্ছি লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সামাজিক বিশ্লেষক সিরাজুল হোসেনকে। সিরাজুল হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা পুরনো যে বিষয়টি নিয়ে 8 মাসেরও বেশি সময় ধরে আমাদের প্রতিটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি মনোযোগ, সবচেয়ে বেশি দৃষ্টিপাত সেটি হলো করোনা ভাইরাস পরিস্থিতি। আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলাপ করতে এলাম। আমরা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, গত কয়েকদিন ধরে আমরা দেখছি সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন মহল থেকে তাগিদ দেওয়া হচ্ছে মাস্ক পরতে হবে, প্রকাশ্যে জনসমাগমে অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে এবং মাস্ক না পরা অবস্থায় কাউকে পেলে জরিমানা করার কথাও বলা হচ্ছে। এবং আমরা দেখছি গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে সেখানে মাস্ক না পরলে অনেককে জরিমানাও করা হচ্ছে। কিন্তু এক ধরনের সামাজিক ব্যর্থতা কিন্তু এরই মধ্যে নিশ্চয়ই চোখে পড়ছে আমাদের চারিদিকে, যে আমরা মাস্ক পরার ক্ষেত্রে যে সামাজিক সচেতনতা তাগিদ যেটি তৈরি করতে চাইছি সর্বাত্মকভাবে, সেটি এখনো পর্যন্ত খুব বেশি সফল এমনটি বলা যাবে না। মানুষ কিন্তু এরই মধ্যে জেনে গেছে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে মাস্ক পরতে হবে, এরপরও তাদের মধ্যে উদাসীনতা। এই উদাসীনতার পেছনে কারণ কি আপনি কখনো খোঁজার চেষ্টা করেছেন? জি, ধন্যবাদ। আমি আসলে এটাকে একটু অন্যভাবে দেখতে চাই। দুটো দিকেই আসলে প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে যে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি সেই মেসেজটা আমরা আসলে ঠিকমতো দিচ্ছি কিনা। আর 2 নম্বর হচ্ছে যাদেরকে আমরা দিচ্ছি তারা মেসেজটা ঠিকমতো গ্রহণ করছেন কিনা, মানে এমনভাবে গ্রহণ করছেন কিনা যার ফলে তাদের বিহেভিয়ারে একটা পরিবর্তন আসে। অর্থাৎ তারা সত্যি সত্যি মাস্কটা পরেন, কারণ এটা একটা অতিরিক্ত কাজ। এটা একটা মাস্ক এমন একটা জিনিস, এটা কিন্তু খুব একটা কমফোর্টেবল জিনিস নয় এবং এটা আমাদের স্বাভাবিক যে কি বলবো দৈনন্দিন যে ব্যবহার তার থেকে অতিরিক্ত একটা কিছু, যেটা সর্বসময় আমাদের বাইরে গেলে করতে হচ্ছে। তো আমি একটু অন্য বিষয়ে, মানে অন্য দিক থেকে জিনিসটা দেখতে চাই, যে যদি খেয়াল করেন কোন কোন দেশের লোকজন মাস্ক সবচেয়ে বেশি পরছে প্রথম থেকেই দেখবেন। চায়নার লোকজন, চীনের লোকজন সবচেয়ে বেশি মাস্ক পরছে, তাদেরকে যখন বলা হয়েছে তারা তখন থেকে পড়েছে। আমরা দেখতে পাই ভিয়েতনামের লোকজন খুবই সুন্দরভাবে মাস্ক পরেছে, সিঙ্গাপুরের লোকজন মাস্ক পরেছে। আর মাস্ক পরতে চায় না কারা, যে দেখা যাবে যে আমেরিকানরা পরে নাই, ব্রিটিশরা পড়তে চায় না বা পড়ে না, বেশিরভাগই পড়ছে না, বাংলাদেশের লোকজন পড়ছে না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে ওদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে যেই সমস্ত দেশের লোকজন মাস্ক পরছে ঠিক মতো, তারা কিন্তু তাদেরকে বলা হয় টাইট কালচার পিপল। টাইট কালচার মানে তাদের কিন্তু সংস্কৃতিটা খুব টাইট, তাদের জীবনযাপন, তাদের নিয়ম কানুন রীতি সমস্ত কিছু কিন্তু খুব টাইট। এবং দেখবেন যে তারা কিন্তু মনোকালচারের পিপল, অর্থাৎ একই ধরনের লোক। চায়নাতে সবাই কিন্তু চাইনিজ লোক, তাদের কালচার, তাদের মানে এথনিসিটি সব কিন্তু মানে কি বলবো একই রকম সবাই। বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন, ইউকের ক্ষেত্রে দেখবেন, কিংবা আমেরিকার ক্ষেত্রে দেখবেন, এখানে কিন্তু কালচারটা ঠিক মতো নাই, কালচারটা মিক্সড। বাংলাদেশের আমরা সবাই জানি আমাদের এথনিসিটি থেকে আমাদের কালচার সবই কিন্তু মিক্সড। তো মিক্সড কালচারের যে কমিউনিটি বা সংস্কৃতি, সেখানে কিন্তু এটাকে বলা হয় লুজ কালচার। এখানে কিন্তু মানুষ ফ্রি থাকতে চায়, তাকে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে বললেই সে সেটা করে না, তার নিজের মনের থেকে যতক্ষণ না সেটা হচ্ছে সে কিন্তু সেটা করবে না। এই জন্যই কিন্তু এই দেশগুলোতে দেখছি যে মাস্ক পরার ভিতরে একটা রিল্যাক্টেন্ট আছে, সবাই কিন্তু পড়তে চাচ্ছে না ঠিক মতো।
নির্দেশ মান দিলেই এরা আমাদের মতো দেশ, আমেরিকার মতো দেশ, এই ধরনের কালচারের দেশগুলো যেখানে কালচার হচ্ছে লুজ, সেখানে ফলো করে না। অথচ আমাদেরই দেখা যাবে যে আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে যেখানে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিংবা যাদের টাইট কালচার তারা কিন্তু এটা, জাপানি যেরকম তারা কিন্তু ঠিকই ফলো করে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এটা গেলে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এইরকম যখন পরিস্থিতি, তাহলে অলরেডি আমরা জানি যে আমাদের লোকজন খুব একটা বেশি কিন্তু এটা করবে না বা ফলো করতে পারবে না তাদের বিহেভিয়ারের জন্য, কালচারের জন্যই। এর সাথে আর একটা জিনিস যেটা যোগ হয়েছে, যেটা আমেরিকাতেও হয়েছে, আমাদের দেশে হয়েছে, যে সরকারের পক্ষ থেকে বা যারা নির্দেশ দিচ্ছেন যে মাস্ক পরতে হবে, তারা কিন্তু একটা মিক্সড মেসেজ দিচ্ছেন। একদিক থেকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে না, করোনা আমাদের দেশে আসবে না, আমরা খুব ভালো আছি, আমাদের ম্যানেজমেন্ট হ্যান্ডলিং এত ভালো যে আমাদের দেশের জন্য এটা কোনো বিপদ না, আমাদের জন্য এটা ইউরোপ আমেরিকার মতো একটা সাংঘাতিক কিছু না, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, সবকিছু নর্মাল। এই মেসেজও কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছে বা সরকারের হয়ে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে। আবার আমরা চাচ্ছি মাস্কের কথা আমি যখন বলবো তখন সবাই গিয়ে মাস্ক পরে ফেলবে। এই যে একটা কনফ্লিক্টিং চাওয়া, এখানেই তো ভুল আছে। তো সেই জন্য আমরা প্রথম থেকে বলতে চাচ্ছি যে একটা মহামারী যেটার মধ্যে যে বিপদটা আছে সত্যি সত্যি, সেই বিপদটা যেন একদম সমান লেভেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে, মিডিয়ার থেকে, সব জায়গা থেকে না আসে, মানুষ কিন্তু কনফ্লিক্টিং একটা অবস্থায় আপনি থাকবে এবং কনফ্লিক্টিং সরকারের অবস্থা। অবস্থান কিংবা সরকারি সংস্থাগুলোর মাস্ক বিষয়ক যে প্রচার বা কথাবার্তাগুলো যদি আমরা একটু খেয়াল করি গত 8 মাসে, তাহলে আমরা দেখব যে প্রথম থেকে আপনি যেমনটি বলছিলেন যে এখানে এক ধরনের মানুষকে আতঙ্ক যেন না ছড়ায় সেই বিষয়টি হয়তো সরকারের বিভিন্ন সংস্থার মনোযোগের একটা বড় জায়গা জুড়ে ছিল, কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখছি যে অবস্থানটি বদলে গেছে। আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং তিনি কিন্তু মাস্ক পরা প্রয়োজনীয়তা এবং তাগিদ দিয়ে তিনি কিন্তু প্রতিদিন কঠোর বার্তা দিচ্ছেন। আমরা দেখছি যে মন্ত্রিসভার বৈঠক থেকে এই ধরনের কঠোর বার্তা আসছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু মাস্ক পরার বিষয়ে কিন্তু এক ধরনের কঠোর বার্তা কিন্তু দেয়া হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথাও তো আমরা আসলে রোজ দেখছি। সেটি যথেষ্ট কিনা সেটি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু অবস্থানটি কিন্তু আমরা দেখছি যে ইদানিং মাস্ক পরার বিষয়ে একটা কড়াকড়ি রয়েছে। জি, অবশ্যই। আমি তো সেটাই যে এটা এখন মনে হচ্ছে আমাদের, বা এখন রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এর সাথে সাথে এটাকে শুধু কেন্দ্র থেকে গুরুত্ব দিলেই তো হবে না। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে তাদের বিহেভিয়ারটা বা তাদের যে, প্রত্যেকেই কিন্তু ফিলোসফার, আপনি দেখবেন বাংলাদেশের মতো দেশে তারা কিন্তু সবাই নিজে নিজে চিন্তা করে, ভালো হোক মন্দ হোক ভুল হোক সেটা কিন্তু ব্যাপার না, সেখানে খুব কাছের থেকে কিন্তু মেসেজটা আসতে হবে। সেই জায়গাটায় একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, বাট এটা তার হয়তো তার যে এলাকার মেম্বার, চেয়ারম্যান, তার যে ঘনিষ্ঠ রাজনৈতিক মহল, সেইখান থেকে যাচ্ছে কিনা, সেই জায়গাগুলোতে আমার মনে হয় বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। কারণ এই গ্যাপটার জন্য কিন্তু সে ওই দূরের কথা বিশ্বাস করতে চায় না, সে দূরের কথা মনে করে এটা শহরের লোকদের রোগ, এটা আমাদের হবে না, এটা বড় লোকের রোগ, এ ধরনের নানা কথাও কিন্তু আসছে। সুতরাং এই মিক্সড এনভায়রনমেন্টটা থাকলে এটাকে মানে কি বলবো যে মানুষ যে নিজের থেকেই মাছটা পড়বে সেটাকে করা যাবে না, সেটাকে করতে গেলে কিন্তু ব্যাপকভাবে এটাকে প্রচার করতে হবে এবং আমরা সেই মানুষের খুব আপনি কাছে। যেটা বলছিলেন যে কাছের মানুষ বা স্থানীয় পর্যায়ে যিনি প্রভাবশালী, যার কথায় হয়তো অন্যরা আস্থা পান, এই ধরনের মানুষদের পক্ষ থেকে যখন এই প্রচারটি আসবে তখন হয়তো আরো বেশি এক ধরনের তাৎপর্য তৈরি করবে। কিন্তু আমরা ওই আলোচনায় যাবার আগে একটু আপনার কাছে একটু বুঝতে চাই যে আপনার চোখে কি এমন কিছু ধরা পড়ছে যে সরকারের হয়তো আরো কিছু ক্ষেত্রে কাজ করা উচিত ছিল বা আরো কয়েকটি চ্যানেলকে এক্ষেত্রে অ্যাক্টিভেট করা উচিত ছিল, সেগুলো এখনো বাকি রয়ে গেছে, এরকম কোনো বিষয় কি আপনার নজরে পড়ছে? আমার মনে হয় যে এটা নিয়ে আরো বেশি যে সামাজিক বিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের যে সাইকোসোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা নিয়ে আরো কাজ করা উচিত। কারণ মানুষের বিহেভিয়ার চেঞ্জ এত সহজ নয়। আমরা 3 মাস 4 মাস সবাইকে বলেছি কোনো ভয় নাই, আমরা সবকিছু ঠিক আছি, এটা বাংলাদেশে আসবে না, ফলে তাদের মধ্যে কিন্তু ভয়টা কেটে গেছে। ভয় না থাকলে কিন্তু মানুষ মাস্ক পরবে না। তো সেখানে পুলিশের ভয় দেখানোর কথা আমি বলছি না, তাদের নিজের থেকে ভয় আসতে হবে যে এটা যদি আমি ছড়াই তাহলে এটা আমার জন্য ক্ষতিকর বা আমার পরিবারের বয়স্ক ব্যক্তিদের জন্য বেশি ক্ষতিকর এবং মৃত্যুর কারণ হতে পারে। এটা আমার কারণে আরেকজন ব্যক্তির কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। সেই জন্য তাদের প্রপার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যে এই মেকানিজমটা দরকার। আমাদের প্রচুর সংস্থা আছে, প্রচুর কি বলবো যে সরকারের সঙ্গে, সরকারের নিজেরও অনেক মেকানিজম আছে যেগুলো দিয়ে আসলে প্রচারটা আরো আরো অনেক ব্যাপকভাবে হওয়া দরকার। শুধুমাত্র একটা কেন্দ্র থেকে কিংবা শুধুমাত্র নিউজের মাধ্যমে এটাকে না এসে বা শুধুমাত্র যে রাস্তায় পুলিশ গিয়ে মানুষকে ধরবে সেটা না করে প্রত্যেকটা লেভেলে যেন আমরা মেসেজটা দিতে পারি।
নিউজ গ্যালারি দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা কথা বলছি আমাদের করোনা ভাইরাস সংক্রান্ত যে একটি সামগ্রিক কমিউনিকেশন সাধারণ মানুষকে নিয়ে আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট সিরাজুল হোসেন ছিলেন আমাদের সঙ্গে শুরু থেকেই, এবং এইমাত্র যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ হোসেন। ডক্টর আহমেদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গে যুক্ত হবার আগে আমরা আলোচনাটি কিছুটা এগিয়ে নেবার চেষ্টা করছিলাম। আমাদের একটা বড় আলোচনার বিষয় ছিল যে গত 8 মাসে আমরা তো করোনা ভাইরাসের সঙ্গে নানাভাবে কিন্তু পরিচিত হলাম, নানা দিক সম্পর্কে আমরা জানলাম, অনেক আশার বাণী আমাদের সামনে এলো, অনেক দুর্ভাবনার বিষয়গুলো আমাদেরকে ভাবালো। কিন্তু আমরা দেখছি যে সামগ্রিকভাবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে, তাদেরকে সচেতন করতে, তাদেরকে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য সুরক্ষা পদ্ধতিগুলো মানিয়ে চলা বাধ্য করতে যে একটি সাধারণ কমিউনিকেশন, সেটি কিন্তু খুব বেশি সফল হয়েছে এমনটি বলা যাবে না। আমরা দেখি যে এখনও একটি বড় দুর্ভাবনা মানুষকে মাস্ক পরানো, যেটি গত কয়েকদিন ধরে আমরা দেখছি সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাগিদ দেওয়া হচ্ছে এবং এক ধরনের কঠোর বার্তাও দেওয়া হচ্ছে। আমরা ক্লিনিক্যাল বা একেবারেই জনস্বাস্থ্যের কোর মেডিকেল বিষয়ে তো নিশ্চয়ই যাব, কিন্তু আপনারা যখন জনস্বাস্থ্যের নানা দিক নিয়ে কাজ করেন, গবেষণা করেন, চিন্তা করেন, জানার চেষ্টা করেন, সেখানে সাধারণ মানুষকে আস্থায় নিয়ে এসে এ ধরনের বড় মহামারী পরিস্থিতিতে কিভাবে কার্যকর একটি সামগ্রিক এবং সমন্বিত পদ্ধতি কার্যকরভাবে গড়ে তোলা যায়, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়েও আপনাদের অনেক নিশ্চয়ই খোঁজ খবর করতে হয়, ভাবতে হয়, কাজ করতে হয়। আমরা এখন যে ব্যর্থতার কথা বলছি, সেখানে আসলে জনস্বাস্থ্যের যে একদম কোর বিষয়গুলো, সে কি বলে জনস্বাস্থ্যের একদম গ্রামার থেকে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে গত 8 মাস ধরে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা যখন পর্যালোচনা করি, তখন কিন্তু আপনি যদি গ্রাফের দিকে তাকান, ইনফেকশনের দিকে এবং কেস ফ্যাটালিটি রেটের দিকে, মানে মানুষ মারা যাওয়ার যে টেন্ডেন্সি, সেটার দিকে যদি তাকান, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটা কিন্তু আতঙ্ক জাগাচ্ছে না। আমরা আমরা হলো যদি বিকজ আমরা কিন্তু প্রথম দিকে আতঙ্কিত হয়েছিলাম অন্য দেশগুলোকে দেখে, যখন আমাদের ইতালিতে প্রচুর মানুষ মারা যাচ্ছিল, যখন তারপরে ইউএসএ তে মারা যাচ্ছিল, ইউকে তে মারা যাচ্ছিল, ওই সমস্ত দেশগুলোতে যখন আমরা মারা যাচ্ছিল, এই ভাইরাসটার সম্পর্কে আমরা তখন কিছু জানি না। মার্চ মাসের দিকে যে এই ঘটনা ঘটলো, সেই জন্য আমাদের ওই সময়টাতে কিন্তু আমরা খুব বেশি আতঙ্কিত ছিলাম, এবং আমাদের তখন চলাফেরা এবং আমাদের মাস্ক পরার যে ব্যাপারটা এবং যে মানে মেনে চলা, যে সোশ্যাল ডিস্টেন্সিং যে মেনে চলাটা, সেটার একটা আমরা ঠিক মতো করেছিলাম ওই সময়টাতে। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে বাংলাদেশে আসলে এই যে ইনফেকশন এবং ডেথটা, সেটা সেরকম ভাবে হচ্ছে না। এবং এটা যখন রুরাল এলাকাতে যখন যাওয়া হলো, যে গ্রামে, এবং সেই ধরনের, যখন বাংলাদেশে কিন্তু 62% মানুষ কিন্তু গ্রামের দিকে থাকে, এবং তাদেরকে দিকে যখন যাওয়া হলো, যে লকডাউনের পর লকডাউন তো ছিল অলমোস্ট 66 ডেজ এর মতো লকডাউন ছিল। এই সময়টাতে একটা অন্য ধরনের দুর্ভাবনা কাজ করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে। মানুষের তখন খাবার যে জায়গাটা, মানুষের যে গরিব থেকে যে গরিব, যে কালকে কি খাবো, যে অতি দরিদ্রের যে সীমানাটা, সেটা আমরা তখন প্রচুর মানুষ চলে গিয়েছিল, যে অলমোস্ট আমরা 2 কোটি মানুষকে সেখানে ওই লকডাউনের ফলে আমরা ঠেলে দিয়েছিলাম, যে তাদেরকে চিন্তা করতে যে কালকে কি খাবো, সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু এই 2 কোটি মানুষকে উঠিয়ে নিয়ে এসেছিলাম অতি দারিদ্র্যের সীমানা থেকে, কিন্তু তাদেরকে তখন আমরা ঠেলে ফেলে দিয়েছিলাম। এখন সেই জন্যই এই যে 2 কোটি মানুষকে আমরা যখন অতি দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছিলাম, তাদেরকে তখন আমার চিন্তা করতে হলো, না আমাকে তো বাঁচতে হবে, আমাদেরকে তখন চলাফেরা করতে হবে। সেই জন্য তাদেরকে তখন এই যে জীবিকার যে তাগিদটা, সেটা তখন তাদের মধ্যে দেখা গেল। এবং সেই জায়গাটায় আমরা তারপরও আমরা যখন আমাদের যে পরিস্থিতিটা, যে এখন যদি আমরা পর্যালোচনা করি, এখনো পর্যন্ত আমাদের যদি ইনফেকশন এবং কেস ফ্যাটালিটি রেটের দিকে তাকাই, সেই জায়গাটায় কিন্তু আমাদের আতঙ্ক জাগাচ্ছে না, কিন্তু আমাদেরকে খুবই সাবধানের সাথে চলাফেরা করা উচিত।
এই এই জিনিসটাই, কিন্তু আপনি এই বলছিলেন যে জায়গাটায় বাংলাদেশের সাম্প্রতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানুষ আসলে নিজেদের মতো করে এক ধরনের সিদ্ধান্ত বা দর্শনে হয়তো ভাবছে যে বাংলাদেশে আসলে পরিস্থিতি ততটা ভয়াবহ নয়, এই কারণে ভেতর থেকে যে তাগিদ আসবার কথা স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, এই ধরনের কাজে আসলে ততটা সাড়া আমরা দেখছি না, এক ধরনের উদাসীনতা কাজ করছে। তো এক্ষেত্রে আসলে মানে আমরা যদি একেবারে তাত্ত্বিক জায়গা থেকে যদি বুঝবার চেষ্টা করি, সরকার তার মতো করে কমিউনিকেট করার চেষ্টা করছে, বিভিন্ন গণমাধ্যম এবং যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদেরকেও আমরা দেখছি এক ধরনের কমিউনিকেট করার নানা পদ্ধতি তারা অবলম্বন করছে, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষকে আস্থায় এনে তাদেরকে সমন্বিতভাবে স্বাস্থ্যবিধি মানিয়ে চলার নিশ্চিত করতে কি করণীয় আছে এ বিষয়ে আসলে পাঠ্যপুস্তক জনস্বাস্থ্যের গ্রামার, জনস্বাস্থ্যের একেবারে কোর যে বিষয়গুলো সে কি বলে? আসলে থিওরিটিক্যালি তো অনেক কিছুই বলে। আপনি যদি থিওরিটিক্যালি যখন চিন্তা করবেন তখন অনেক কিছুই বলে। এটা এমন না যে আপনি বললেন কাউকে যে আপনি মাস্ক পরে চলাফেরা করবেন হোল ডে, তখন তার মধ্যে এই মাস্কের প্রতি একটা বিতৃষ্ণা জন্মাবে এবং সে মাস্ক পরে, যে কারণ বাংলাদেশের কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের যে হিউমিডিটি যেটা ছিল তখন প্রচুর ছিল এবং প্রচুর মানুষ ঘামতো এবং ঘর্ম মানে ঘামার ফলে মাস্ক খোলা হচ্ছে গিয়ে তাদের যে আহ যে ওয়েট হয়ে যেত, মানে ভিজে যেত, এবং এটা কিন্তু তার মধ্যে প্রচুর ভাইরাসও বা এবং ব্যাকটেরিয়া গুলা হচ্ছে কি তখন হচ্ছে জন্মতো। এটার জন্য ওর একটার কারণে আবার আরেকটাতে হচ্ছে ইম্প্যাক্টটা পড়তো। তা আমি সেটা বলছি না, আমি যেটা বলছি বাংলাদেশ সরকার হচ্ছে প্রথম দিক থেকেই প্রচুর প্রচুর দিক দিক নির্দেশনা দিয়ে আসে যে কিভাবে বাংলাদেশের মানুষকে চলাফেরা করতে হবে। তো সেই জায়গাটায় হচ্ছে কিছু সাধারণ মানুষের মধ্যে হচ্ছে কিছুটা ল্যাকিং আছে এবং এই ল্যাকিংসটা আসলে দেখা গিয়েছে যে আহ, আম, যে আসলে গ্রামে গঞ্জের হাট বাজারে বলেন বা ইয়েতে বলেন, এই সমস্ত মার্কেট প্লেসে বলেন, সেগুলোতে হচ্ছে গিয়ে কিছুটা ল্যাকিংস দেখা গিয়েছে। কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে যখন আপনি কোনো একটা ইনস্টিটিউটে যাবেন বা কোনো ব্যাংকে যাবেন বা কোনো কোথাও যাবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে তাদের মধ্যে এই সচেতনতা আছে যে মাস্ক পরিধান করার। এবং রিসেন্টলি যখন আমরা সেকেন্ড ওয়েভের কথা বলছি এবং গভর্নমেন্ট থেকে যখন প্রেসার দেওয়া হচ্ছে যে 200 টাকা ফাইন করা হবে, তখন কিন্তু আজকেও একটা নিউজ পেপারের মধ্যে আর্টিকেল আছে মানুষের মধ্যে মাস্ক কেনার যে প্রবণতা সেটা হঠাৎ করে বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার ফলে মাস্কের যে প্রাইসটা যেটা আগে ছিল সেই প্রাইসটাও কিন্তু আগের থেকে এখন বেড়ে গেছে। এবং আপনি তো ইনফেকশনের যে রুট যে লেভেলটা সেটা যদি আপনি যদি চিন্তা করেন, এই রুট লেভেলটা আসলে আমরা আটকাতে পারবো না। আমরা প্রথম দিকে কিন্তু একটা কেরালা মডেলের কথা বলেছিলাম যে কেরালা হচ্ছে গিয়ে 122 দিন প্রথম ইনফেকশন হওয়ার পরে, প্রথম তিনজন তারা ইনফেক্টেড হয়েছিল, তার হওয়ার পরে 122 দিন কিন্তু কোনো নতুন করে কোনো ইনফেকশন ছিল না। এবং হঠাৎ করে দেখা গেল যে জুলাই এবং আগস্ট মাসে কিন্তু 800 জন করে তখন ধরা পড়ছে, প্রতিদিন কিন্তু 800 জন করে। কেরালার মতো একটা মানে একটা স্টেট, যখন আমরা যাদেরকে বলছিলাম যে কেরালা মডেলের কথা ইন্ডিয়ার, তখন কিন্তু প্রতিটা দিন 800 জন করে তখন আবার ধরা পড়ছিল। তো তার মানে হচ্ছে আপনি ইনফেকশনটাকে কিন্তু আটকাতে পারবেন না, কারণ এটার যে রিপ্রোডাক্টিভ যে রেটটা সেটা কিন্তু অনেক হাই। এবং এটা সমস্ত সায়েন্টিস্টরা সেটা বলে দিয়েছিল যে এটা আমাদেরকে যেটা আটকাতে হবে সেটা হলো গিয়ে আমাদের ডেথটাকে যে কোনো উপায় হোক আমাদের আটকাতে হবে, যে আমাদের মানুষ যেন এখান থেকে মারা না যায়। এবং আমরা কিন্তু এই জিনিসটা থেকে হলো অনেক কিছু শিখেছি গত 8 মাস, মানে 10 মাস, মানে ওয়ার্ল্ডের মধ্যে যদি অলমোস্ট আমরা 1 বছরের মতো কমপ্লিট করে ফেলছি যদি ডিসেম্বর মাস আসে তখন। তো তার মানে হচ্ছে আমরা এই ভাইরাসটা সম্পর্কে অনেক কিছু জানি এখন এই মুহূর্তে, অনেক কিছু জানা হয়ে গেছে। আমরা প্রথম দিকে যেমন আমরা আমাদের ইভেন কি মাস্ক নিয়েও আমাদের কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক কেলেঙ্কারি হয়ে গেছে। আমরা তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পর্কে জানতাম না যে কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে। কিছু মানুষ বলছে রেমডেসিভির দিতে হবে, কিছু মানুষ বলছে এই ধরনের ড্রাগ দিতে হবে। এখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আছে। সেই জন্য আমি বলছি যে করোনা ভাইরাস নিয়ে এখন যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে আছে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এমন কিছু হয়নি, কিন্তু আমাদেরকে খুব সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। কারণ আমরা এখনো পর্যন্ত ভাইরাসের ভ্যাকসিন যেটা বলা হয় সেটা কিন্তু এখনো পাইনি, এবং এটা পেতে আমাদের সাধারণ মানুষের জন্য এখনো 1 বছর ওয়েট করতে হবে। এখনো পর্যন্ত আমাদের একটি বড় প্রায়োরিটি ছিল যে সংক্রমণের হার এবং সংক্রমিতের সংখ্যা এই পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখা, একই সঙ্গে মৃত্যু হারটিকেও
কমিয়ে রাখা, এটি যেমন আমাদের এখনকার প্রায়োরিটি, কিন্তু কয়েক মাস পরে হয়তো বাংলাদেশের বাস্তবতাটা অন্যদিকে যাবে, তখন হয়তো প্রতিষেধক হয়তো আমাদের হাতে আসতে শুরু করবে, এবং তখন হয়তো আমরা জানবো যে সেটিকে কিভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়। এবং এটি নিয়ে যেহেতু প্রথমেই আমাদের মোট জনগোষ্ঠীর সংখ্যার অনুপাতে যত প্রয়োজন তত আর নিশ্চয়ই আমাদের হাতে চলে আসবে না, ফলে একটি তাগিদ থাকবে, একটি হুড়োহুড়ি থাকবে, সবাই পেতে চাইবে, এবং কাদেরকে আগে দেয়া হবে তা নিয়েও এক ধরনের পরিকল্পনা ব্যবস্থাপনা প্রয়োজন হবে। এবং এই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে একটা কমিউনিকেশন প্রক্রিয়া হয়তো আমাদের এখন থেকেই হয়তো শুরু করার প্রয়োজন হবে। তারও নিশ্চয়ই যারা দায়িত্বশীল তারা নিশ্চয়ই ভাবছেন, কাজ করছেন, পরিকল্পনা করছেন। আপনার কাছে কি মনে হয়? জি, আমার কাছে মনে হয় আমরা কিন্তু জাতি হিসাবে খুব একটা সুশৃঙ্খলিত নই। আপনি শুধু রাস্তার দিকে তাকালেই দেখতে পারবেন যে গত কয়েক বছর থেকেই সড়ক দুর্ঘটনার ব্যাপারটা কিন্তু জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সরকারের ভিতরে বাইরে নানা প্রতিষ্ঠান, মিডিয়া এটার পিছনে কিন্তু ভালো রকম মানে কি বলবো মনোযোগ দিয়ে মানে যতটুকু সম্ভব। আমার মনে হয় না আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে যত প্রোগ্রাম হয়েছে, যত আলাপ আলোচনা হয়েছে, সরকারের পক্ষ থেকে যত মেসেজ গিয়েছে সেগুলো খুব কম দেশে গিয়েছে এর মধ্যে। কিন্তু তারপরেও কিন্তু রাস্তার শৃঙ্খলা কিন্তু ফেরে নাই। এবং রাস্তায় যে মৃত্যুর সংখ্যা সেটাও কিন্তু আমরা প্রতিদিনের খবরের কাগজে দেখছি যে কত বীভৎস সেই সমস্ত প্রতিদিনের নিউজ, যেগুলো বাংলাদেশে যতটা প্রথম পৃষ্ঠায় আসে অন্যান্য দেশে এতটা প্রথম পৃষ্ঠায় যায় না। তারপরেও কিন্তু আমরা সেই শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে পারি নাই। সুতরাং আমি এখানে বলতে চাই যে প্রথম কাজ হচ্ছে নিজের দেশের মানুষের যে বিহেভিয়ার প্যাটার্ন, তাদের যে আচরণটাকে বুঝতে হবে। এটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যদি এখন থেকে যদি আমাদের যে স্বাধীনতার সময়ও যদি ফিরে যাই, আমরা দেখবো যে আমরা কিন্তু অনেক বেশি সুশৃঙ্খল ছিলাম, শহরের লোকজন অন্তত। এবং তখন কিন্তু আমাদের নেতা নেতৃত্ব, সরকার, রাষ্ট্র যেটা বলতে চাইতো সেটা কিন্তু মানুষ ফলো করতো। তখন কিন্তু শিক্ষিতর হার, তখন কিন্তু আমাদের ইকোনমিক অবস্থা অনেক খারাপ ছিল। সুতরাং হোয়াট ইজ দ্যাট চেঞ্জ? কি চেঞ্জটা হয়েছে গত 40-50 বছরে যে আমরা হারিয়ে ফেলছি? সেই জায়গাটাতে মনোনিবেশ করতে হবে। এবং সেখানে আমি মনে করি যে আমাদের সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা যেদিকে যাচ্ছে, আর আমাদের যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, নেতৃত্ব দেন, সেটা রাষ্ট্র, সরকার, আমি সবার কথাই বলছি, রাজনৈতিক দলের কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি, তারা কিন্তু এই লিঙ্কটা নষ্ট হয়ে গেছে তাদের মধ্যে। তারা আর মানুষকে বুঝছেন না। সেই কারণে আমরা যত কিছুই করছি সেটা কিন্তু কোনো ফল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে একটা ব্যাপক মেকানিজম আছে। আমাদের রাষ্ট্রের যে মানুষের কাছাকাছি যে অংশটা, রাষ্ট্রের মানুষের সবচেয়ে কাছে যে যারা যেতে পারে তাদেরকে ট্রেন করতে হবে। আমাদের আমরা রাজনৈতিক যদি যে দলগুলো, সরকারের উদ্যোগ বা সরকারের বিভিন্ন বিষয়ে তাদের যে প্রায়োরিটি, মনোযোগের যে ব্যস্ততার কথা আমরা আসলে জানি, এক্ষেত্রে আসলে আমরা যদি একটু বেসরকারি খাতকে যদি অন্তর্ভুক্ত করতে চাই, স্বেচ্ছাসেবী পক্ষগুলোকে যদি আমরা এখানে আনতে চাই, এবং সামাজিক নেতৃত্ব বা সামাজিক ছোট ছোট গোষ্ঠীকে যারা নেতৃত্ব দেন, ধর্মীয় প্রতিনিধি যারা আছেন, তাদেরকে যদি আমরা এখানে আস্থায় এনে যদি কোনোভাবে সম্পৃক্ত করে এটিকে সফল করতে চাই, সেক্ষেত্রে মেকানিজমটা কিভাবে হতে পারে? এক্ষেত্রে কিন্তু মেকানিজম আছে। আমি সেখানে আসছিলাম যে দ্বিতীয় লেয়ার হচ্ছে কিন্তু আমাদের রাজনৈতিক দল। কারণ রাজনৈতিকভাবে বাংলাদেশ সবসময় খুবই স্ট্রং ছিল এবং রাজনৈতিক দলগুলোই কিন্তু মানুষের কাছে সবচেয়ে পৌঁছাতে পারতো। সেটা কিন্তু আনতে হবে, সেটাকে আরো উজ্জীবিত করতে হবে এই কাজের জন্য অন্তত। তৃতীয় হচ্ছে যে আমাদের এক ধরনের সামাজিক কাজ করার কিন্তু আমাদের একটা লেয়ার বাংলাদেশে আছে খুব স্ট্রং। আমাদের যে নন প্রফিট অর্গানাইজেশন গুলো আছে সেগুলোর মাধ্যমে এবং সরকারের সহযোগিতায় আমাদের কিন্তু স্থানীয় যে সমস্ত সংগঠনগুলো এবং স্থানীয় যে সমস্ত আপনার কি বলে এটাকে, যে চেঞ্জিং এজেন্ট গুলো যারা আছে তাদেরকে কিন্তু সক্রিয় করতে হবে। এরা বিভিন্ন কাজের জন্য কিন্তু তারা সক্রিয় আছেন, কিন্তু তাদেরকে এই ক্ষেত্রেও কিন্তু সংযুক্ত করতে হবে আগের থেকেই। এবং যেভাবেই আমরা করি না কেন স্থানীয় পর্যায়ে আমাদেরকে কিন্তু একটা হলো অ্যাওয়ারনেস, আর একটা হলো যে এটা ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটার জন্য কিন্তু এক ধরনের যারা দায়িত্বশীল তারা নিশ্চয়ই এরই মধ্যে ভাবতে শুরু করেছেন। আমরা এই আশাটি রাখতে চাই। আহমেদ হোসেনের কাছে যাব, যে আমরা যে বিষয়টি বলছিলাম, যদিও আমরা এখনো জানি না যে ঠিক কবে নাগাদ প্রতিষেধক আমাদের হাতে এসে পৌঁছবে, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর, যেদিনই আসুক, কিন্তু এটি তো আমরা যেটুকু বুঝতে পারি যে খুব স্পর্শকাতর বিষয়। এটি নিশ্চয়ই সরকার একেবারেই নিজেদের হাতে রেখে নিয়ন্ত্রিতভাবে হয়তো নিশ্চয়ই এটি বিতরণ বা প্রয়োগের নিশ্চয়ই কথা ভাববে। কিন্তু সামাজিকভাবে এই বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া কাদের সবার আগে প্রয়োজন, এবং আমরা শুনছি যে একাধিক ডোজেরও হয়তো প্রয়োজন হতে পারে, সময় সাপেক্ষ, এবং যারা নিচ্ছেন ডোজ তাদের কাছ থেকে ফিডব্যাকও হয়তো
হয়তো নানা ক্ষেত্রে প্রয়োজন হবে। ফলে এক্ষেত্রে কিন্তু আসলে বৃহত্তর সংখ্যক মানুষকে এক ধরনের আস্থা এবং কমিউনিকেশনে রেখে কিন্তু আসলে পুরো প্রকল্পটি বা পুরো উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে যদি আমরা সফল করতে চাই। এই বিষয়ে আপনি কি আপনার অভিমত যোগ করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে যে সমস্ত ভ্যাকসিন গুলো আছে এর মধ্যে আছে মেইনলি 4টা। তো একটা হচ্ছে কি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তারপরে হলো গিয়ে যাদেরকে আপনি রেগুলার ফ্রিজে আপনি প্রিজার্ভ করতে পারবেন, যে সমস্ত ফ্রিজগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি সেগুলো। তারপরে আছে মডার্না। তো সেটা হচ্ছে -20°C আপনাকে প্রিজার্ভ করতে হবে এবং সেটা মাত্র তার ভ্যালিডিটি থাকবে হচ্ছে 6 মাস। তার মানে হচ্ছে আপনাকে 6 মাসের মধ্যেই সেটা দিতে হবে। এবং তারপর হচ্ছে ফাইজার এবং বায়োএনটেক, যেটার জন্য আপনাকে লাগবে হচ্ছে -70°C ফ্রিজ, যেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দা জায়গাতে নেই। মোস্ট অফ দ্য জায়গায় বলছি এটা আসলে রিসার্চের জন্য ইউজ হয়ে থাকে। আপনি যদি বড় বড় রিসার্চ অর্গানাইজেশন যান তখন হয়তোবা এই -70°C ফ্রিজারগুলো পাবেন। তার মানে হচ্ছে এটা আমাদেরকে বাইরে, আমাদের চিন্তার বাইরে। এবং আরেকটা আছে যেটা হচ্ছে আপনার স্প্যানিশ যেটা স্পুটনিক ভি, সেটাও রেগুলার ফ্রিজে, কিন্তু তার এখনো পর্যন্ত তার যে এফেক্টিভনেস সেটা হচ্ছে অনেক ভালো না। তার মানে হচ্ছে আমরা মেইনলি আশা করতে পারি দুটা জায়গা থেকেই, একটা হচ্ছে গিয়ে অক্সফোর্ড যেটা অ্যাস্ট্রাজেনেকা থেকে এবং আরেকটা হচ্ছে মডার্না থেকে, বিকজ এটা একটা হচ্ছে রেগুলার ফ্রিজে, আমাদের যে সমস্ত রেগুলার ফ্রিজগুলো আছে সেখানে আমরা প্রিজার্ভ করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার একাধিক ডোজ লাগবে, যেমন হচ্ছে দুটা জায়গাতেই আসলে অ্যাটলিস্ট দুটা করে ডোজ লাগবে। তার মানে হচ্ছে আপনি যদি 17 কোটি মানুষকে কভার করতে চান তাহলে আপনার অ্যাটলিস্ট 34 কোটি ডোজ আপনার লাগবে। এবং এটা দিতে হবে আফটার, মানে একটা দেওয়ার পরে, মানে সে সাথে সাথে দুটা ডোজ তো একসাথে দেওয়া হচ্ছে না, এটা দিতে হয় হয়তো 7 ডেজ বা 10 ডেজ পরে, এরকম হচ্ছে পরেটা দিতে হয়। তার মানে হলো আপনাকে আসলে কভার করতে হবে প্রচুর মানুষকে, এর মধ্যে প্রচুর মিস ইউজ হবে, অনেক কিছু ভেঙে যাবে, অনেক কিছু ইয়ে হয়ে যাবে। সেই তুলনায় আমরা যখন দেখতে পেরেছি বাংলাদেশ গভর্নমেন্টে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে সেটা 3 কোটি ডোজের, আর সেটা খুবই অপ্রতুল। এবং আমরা যখন বলছি অগ্রাধিকার ভিত্তিতে, এটা কিন্তু মধ্যে একটা লেম একটা এক্সকিউজ আছে, এটার মধ্যে একটা মানে প্রলোভন আছে যে আসলে আপনি পাবেন, কিন্তু কিভাবে পাবেন, কি পাবেন, কোথায় পাবেন, এই ধরনের কোনো কিছু নাই, যে কতগুলো পাবেন সেই ধরনের কোনো কিছু নাই। আচ্ছা, এখন আসে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এটা মানে খুবই ট্রু, আমরা বিসিজি ভ্যাকসিনটা আসলে দিয়ে থাকি অলমোস্ট ক্লোজ টু 1 কোটি চিলড্রেনদেরকে প্রতি বছর দিয়ে থাকি। সেখানের মধ্যে দেখা গেছে আমরা কভার করতে পেরেছি 92% সোফার, খুবই ভালো। আমরা 92%, এখনো পর্যন্ত 88% আমরা চিলড্রেনদেরকে এখনো পর্যন্ত বিসিজি ভ্যাকসিনটাকে কভার করতে পারিনি। আচ্ছা, খুবই ভালো এটা। কিন্তু এটা তো দিতে হচ্ছে সমস্ত মানুষদেরকে, সাধারণ মানুষের জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করাটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। বাংলাদেশ যেহেতু, কিছুক্ষণ আগে আমার কলিগ যিনি বললেন যে আমাদের মধ্যে আমরা একটা সুশৃঙ্খল জাতি নই, এবং এটা ডিস্ট্রিবিউশন করাটা খুবই ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে কি আমাদের ডোজেসের অ্যাভেলেবিলিটিটা এখনো পর্যন্ত কনফার্ম না, যে আমরা আসলে এত পরিমাণ ডোজ পাবো। আপনি যদি 3 কোটি ডোজের কথা চিন্তা করেন, তার মানে হলো যে আপনি অ্যাকচুয়ালি যে দুটা করে ডোজ আপনাকে দিতে হলে আপনি কিন্তু অনলি বাংলাদেশের 10% পিপুলকে আপনি কাভার করতে পারছেন, আর 90% পিপুলকে কিন্তু কাভার করতে পারছেন না। তো সেটার জন্য আপনার অগ্রাধিকার ভিত্তিটা তখন আপনাকে চুজ করতে হবে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি ডাক্তারদেরকে আগে দিবেন যেহেতু তারা রিস্ক গ্রুপে আছে, তারপরে হচ্ছে কি যারা সাংবাদিক তাদেরকে দিবেন, যারা পুলিশে কাজ করে তাদেরকে দিবেন, এই ধরনের। তার মানে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে পৌঁছানোর যে ব্যাপারটা, এইটা কিন্তু এখনো পর্যন্ত ল্যাকিং, সেটা কিন্তু ভেরি মাচ আননোন। এটা গেল হচ্ছে কি একটা দিক। এখন সাধারণ মানুষের পারসেপশনের কথা চিন্তা করি। সাধারণ মানুষের পারসেপশন কিন্তু ভ্যাকসিন নিয়ে হচ্ছে, প্রথমত হচ্ছে করোনা নিয়ে যে আতঙ্ক, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নাই বলতে। আপনি যদি গ্রামের দিকে যান, যেহেতু 62% মানুষ কিন্তু গ্রামের দিকে থাকে, এবং রেস্ট অফ দ্য 37 মানে 8% অ্যাকচুয়ালি পিপল আর লিভস ইন দ্য আরবান এরিয়াস। এবং তাদের কথা যদি চিন্তা করি, আরবান এরিয়াজের মধ্যেও তো আসলে প্রবলেম আছে এটার মধ্যে। আর শুধুমাত্র গ্রামের দিকে যদি চিন্তা করি, তাদের মধ্যে বলতে আতঙ্ক বলতে কিছুই নাই।
এই জিনিসটা, কারণ তাদের জীবিকার যে ফলে আসলে তাগিদটা মানে সেটা এই হচ্ছে কি টিকা নিয়েও আসলে যে মানে একটা সংকট হতে পারে বা একটি স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়ে আমাদের যারা কাজ করছেন নীতি নির্ধারক তাদের হতে এখন থেকেই ভেবে একটি সঠিক এবং কার্যকর একটি উপায় ভেবে রাখতে হবে। আমরা এই আলোচনাটি আজকে তো আর শেষ করতে পারবো না একটি আলোচনায়, কিন্তু আমাদের এই আলোচনাটি অব্যাহত থাকবে। আমরা সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে এখানে আমরা ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ হোসেন এবং একই সঙ্গে সিরাজুল হোসেন, দুজনেই ভালো থাকবেন। আমাদের আলোচনায় আজকে যুক্ত হওয়ার জন্য দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নানা বিষয় নিয়ে, করোনা ভাইরাসের নানা দিক নিয়ে কথা বলছিলাম। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন। একই সঙ্গে আমরা আমাদের আজকের আলোচনাটি শেষ করছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন দর্শক, টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।